মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। পৃথিবীতে অনেক বরবধূ অনেক মালাবদল করেছে, তাদের প্রেমে জগৎ পবিত্র পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু তোমার কুলোটা রাজলক্ষ্মী তার 9 বছর বয়সের সেই কিশোর বরটিকে এক মনে যত ভালোবেসেছে, এ সংসারে তত ভালো কেউ কোনোদিন কাউকে বাসেনি। আমার কানে কানে তখন বলবে বলো এই কথাগুলি? বলো, বলবে? তুমি বললে আমি মরেও শুনতে পাবো। কি লক্ষ্মী, তুমি কাঁদছো যে? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। গহরের কোনো সংবাদ না পেয়েই মঠে ফিরে এলো শ্রীকান্ত। মঠে তখন কীর্তনের আসরের তোড়জোড়। বড় কীর্তনিয়া এসেছেন, তাই সেদিন আর কমললতা গাইতে পারবে না। কিন্তু রাজলক্ষ্মী দ্বারিকা দাসের অনুমতি নিয়ে গান শোনাল। সে এমন গান যে সকলে ভেসে গেল সুরে সুরে। ভাবের রসে ভেসে গেলেন স্বয়ং বড় গোসাইও। ঠাকুরের গলার মালা খুলে পরিয়ে দিলেন রাজলক্ষ্মীকে। তারপর রাজলক্ষ্মী হেঁট হয়ে তাকে নমস্কার করল। তারপর উঠে আমার কাছে এসে পায়ের ধুলো সকলের সামনে মাথায় নিল। চুপি চুপি বলল, এ মালা তোলা রইল, বকশিসের ভয় না দেখালে এখানেই তোমার গলায় পরিয়ে দিতুম। বলেই উঠে গেল। গানের আসর শেষ হলো। মনে হলো জীবনটা যেন আজ সার্থক হলো। ক্রমশ প্রসাদ বিতরণের আয়োজন আরম্ভ হলো। তাকে অন্ধকারে একটু আড়ালে ডেকে এনে বললাম, ও মালা রেখে দাও, এখানে নয়, বাড়ি ফিরে গিয়ে তোমার হাত থেকে পরব। এখানে ঠাকুর বাড়িতে পড়ে ফেললে আর খুলতে পারবে না, এই বুঝি ভয়? না, ভয় আর নেই। সে ঘুচেছে। সমস্ত পৃথিবী আমার থাকলে তোমাকে আজ তা দান করতাম। ওহ, কি দাতা! সে তো তোমারই থাকতো গো। তোমাকে আজ অসংখ্য ধন্যবাদ। কেন বলো তো? আজ মনে হচ্ছে তোমার আমি যোগ্য নই। রূপে, গুণে, রসে, বিদ্যায়, বুদ্ধিতে, স্নেহে, সৌজন্যে পরিপূর্ণ যে ধন আমি অযাচিত পেয়েছি, সংসারে তার তুলনা নেই। নিজের অযোগ্যতায় লজ্জা পাই লক্ষ্মী। তোমার কাছে সত্যিই আমি বড় কৃতজ্ঞ। এবার কিন্তু আমি সত্যিই রাগ করব। তা করো। ভাবি, এ ঐশ্বর্য আমি রাখব কোথায়? কেন, চুরি যাবার ভয় নাকি? না, সে মানুষ তো চোখে দেখতে পাইনি লক্ষ্মী। চুরি করে তোমাকে ধরে রাখবার মতো বড় জায়গায় বা সে বেচারা পাবে কোথায়? রাজলক্ষ্মী উত্তর দিল না। হাতটা আমার টেনে ক্ষণকাল বুকের কাছে ধরে রাখল। তারপরে বলল, এমন করে মুখোমুখি অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকে হাসবে যে। কিন্তু ভাবছি রাতে তোমাকে শুতে দিই কোথায়? জায়গা তো নেই। না থাক, যেখানে হোক শুয়ে রাতটা কাটবেই। তা কাটবে, কিন্তু শরীর তো ভালো নয়, অসুখ করতে পারে যে। তোমার ভাবনা নেই, ওরা ব্যবস্থা একটা করবেই। দেখছি তো সব ব্যবস্থা কি করবে জানি নে, কিন্তু ভাবনা নেই আমার, আছে ওদের। এসো, যা হোক দুটি খেয়ে শুয়ে পড়বে। বাস্তবিক লোকের ভিড়ে শোবার স্থান ছিল না। সে রাতে কোনো মতে একটা খোলা বারান্দায় মশারি টাঙিয়ে আমার শয়নের ব্যবস্থা হলো। রাজলক্ষ্মী খুঁত খুঁত করতে লাগল। হয়তোবা রাতে মাঝে মাঝে এসে দেখে গেল, কিন্তু আমার ঘুমের বিঘ্ন ঘটল না। পরদিন শয্যা ত্যাগ করে দেখতে পেলাম রাশিকৃত ফুল তুলে দুজনে ফিরে এলো।
আমার পরিবর্তে কমললতা আজ রাজলক্ষ্মীকেই সঙ্গী করেছিল। সেখানে নির্জনে তাদের কি কথা হয়েছে জানি না, কিন্তু আজ তাদের মুখ দেখে আমি ভারী তৃপ্তি লাভ করলাম। যেন কতদিনের বন্ধু দুজনে, তারা কত কালের আত্মীয়। কাল দুজনে একত্রে এক শয্যায় শয়ন করেছিল। জাতের বিচার সেখানে প্রতিবন্ধক ঘটায়নি। একজন অপরের হাতে খায় না, এই নিয়ে কমললতা আমার কাছে হেসে বলল, তুমি ভেবো না গোসাই, সে বন্দোবস্ত আমাদের হয়ে গেছে। আসছে বারে আমি বড় বোন হয়ে জন্মে ওর দুটি কান ভালো করে মলে দেব। তার বদলে আমিও একটা শর্ত করিয়ে নিয়েছি গোসাই, যদি মরি ওকে বৈষ্ণবীগিরি ইস্তফা দিয়ে তোমার সেবায় নিযুক্ত হতে হবে। তোমাকে ছেড়ে আমি মুক্তি পাবো না সে খুব জানি। তখন ভূত হয়ে দিদির ঘাড়ে চাপবো, সেই সিন্ধবাদের দৈত্যের মতো কাঁধে বসে সব কাজ ওকে দিয়ে করিয়ে নিয়ে তবে ছাড়বো। তোমার মোড়ে কাজ নেই ভাই, তোমাকে কাঁধে নিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবো না। সকালে চা খেয়ে বার হলাম গহরের খোঁজে। কমললতা এসে বলল, বেশি দেরি করো না গোসাই, আর তাকেও সঙ্গে এনো। এদিকে একজন বামুন ধরে এনেছি আজ ঠাকুরের ভোগ রাঁধতে, যেমন নোংরা তেমনি কুড়ে। রাজলক্ষ্মীর সঙ্গে গেছে তার সাহায্য করতে। ভালো করনি। রাজলক্ষ্মীর আজ খাওয়া হবে বটে, কিন্তু তোমার ঠাকুর থাকবে উপবাসী। কমললতা সভয়ে জিভ কেটে বলল, অমন কথা বলো না গোসাই, সে কানে শুনলে এখানে আর জলগ্রহণ করবে না। 24 ঘন্টাও কাটেনি কমললতা, কিন্তু তাকে তুমি চিনেছ। হ্যাঁ গোসাই, চিনেছি। শত লক্ষেও এমন মানুষ তুমি একটিও খুঁজে পাবে না ভাই, তুমি ভাগ্যবান। গহরের দেখা মিলল না, সে বাড়ি নেই। তার এক বিধবা মামাতো বোন থাকে সুনাম গ্রামে। নবীন জানালো, কি আর বলবো বাবু, আমারই কপাল। সে দেশে কি এক নতুন ব্যাধি এসেছে, লোক মরছে বিস্তর। গরিব গুরবো আত্মীয়া ছেলে পুলে নিয়ে বিপদে পড়েছে, তাই তিনি গিয়েছেন চিকিৎসা করাতে। তিনি ছাড়া দেশোদ্ধার করার আর কেউ নেই কিনা বাবু, বুঝলে? আর কেউ নেই। আজ 10-12 দিন কেটে গিয়েছে বাবু, কোনো সংবাদ পর্যন্ত নেই। দেখলাম নবীন ভয়ে সারা হয়েছে, কিন্তু কোনো পথ তার চোখে পড়ছে না। হঠাৎ হাউ হাউ করে কেঁদে ফেলে বলল, আমার বাবু বোধহয় আর বেঁচে নেই গোটাউন, আমার বাবু বোধহয় আর বেঁচে নেই। মুখ্য চাষা মানুষ আমি, কখনো গায়ের বাইরে বার হয়নি। কোথায় সে দেশ, কোথা দিয়ে যেতে হয় আমি জানি নে, নইলে ঘর সংসার সব ভেসে গেলেও আমি থাকি এখনো বাড়ি বসে। বলো দেখি, চক্রবর্তী মশাইকে দিন রাত সাধছি। ও ঠাকুর, ও ঠাকুর দয়া করো, তোমারে জমি বেচে আমি 100 টাকা দেব, আমারে একবার নিয়ে চলো। কিন্তু বিটলে বামুন নড়লে না সে। কিন্তু এও বলে রাখছি বাবু, আমার মনিব যদি মারা যায়, এই বিটলে চক্রবর্তীকে ঘরে আগুন দিয়ে আমি নিজে হাতে পোড়াবো। তারপর সেই আগুনে নিজে মরবো আত্মহত্যা করে। অত বড় নেমকারামকে আমি জ্যান্ত রাখবো না, আমি জ্যান্ত রাখবো না, জ্যান্ত রাখবো না। নবীন সত্যিই অস্থির হয়ে উঠেছে। তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলাম, গহর যেখানে গিয়েছে সে কোথায়? জেলার নাম জানো নবীন? কিচ্ছু জানি না বলেই তো এত জ্বালা বাবু। কেবল শুনেছি গাঁখানা আছে নাকি ওই নদে জেলার কোন একতেরে। স্টেশন থেকে অনেক দূর যেতে হয় গরুর গাড়িতে। ওই চক্রবর্তী জানে, কিন্তু বামুন তাও বলতে চায় না, জানো, তাও বলতে চায় না। নবীন পুরনো চিঠিপত্র সংগ্রহ করে আনলো, কিন্তু সেসব থেকে কোনো হদিশ মিলল না। কেবল মিলল এই খবরটা
যে মাস 2 আগেও বিধবা মেয়ের বিয়ে বাবদ চক্রবর্তী 102 টাকা গহরের কাছে আদায় করেছে। বোকা গহরের অনেক টাকা, সুতরাং অক্ষম দরিদ্রেরা ঠকাবেই, এ নিয়ে ক্ষোভ করা বৃথা। কিন্তু এত বড় শয়তানিও সচরাচর চোখে পড়ে না। কি আর বলবো জানেন, আমার বাবু মলেই ওর ভালো, একেবারে নির্ঝঞ্ঝাট হয়ে বাঁচে। 1 পয়সাও তো আর ধার শোধ করতে হয় না তখন। নবীন যা ভাবছে তা অসম্ভব নয়। গেলাম দুজনে চক্রবর্তীর বাড়ি। এমন বিনয়ী সদালাপী পরদুঃখ কাতর ভদ্র ব্যক্তি সংসারে দুর্লভ। কিন্তু বৃদ্ধ হয়ে স্মৃতিশক্তি তার এত ক্ষীণ হয়েছে যে কিছুই তার মনে পড়ল না, এমনকি জেলার নাম পর্যন্তও না। বহু চেষ্টায় একটা টাইম টেবিল সংগ্রহ করে উত্তর ও পূর্ববঙ্গের সমস্ত রেল স্টেশনের নাম একে একে পড়ে গেলাম, কিন্তু স্টেশনের আদ্যক্ষর পর্যন্ত তিনি স্মরণ করতে পারলেন না। দুঃখ করে বললেন, লোকে কত কি জিনিসপত্র টাকা কড়ি ধার বলে চেয়ে নিয়ে যায় বাবা, মনে করতে পারিনে, আদায়ও হয় না। মনে মনে বলি, মাথার ওপর ধর্ম আছেন, তিনিই এর বিচার করবেন। নবীন আর সইতে পারল না, গর্জন করে উঠল, হ্যাঁ হ্যাঁ, তিনি তোমার বিচার করবেন, না করেন তো করব আমি। নবীন, মিছে রাগ করিস কেন দাদা? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, পারলে কি আর এটুকু করিনে? গহর কি আমার পর, সে যে আমার ছেলের মতো রে। সেসব আমি জানি নে, তোমাকে শেষবারের মতো বলছি, বাবুর কাছে আমাকে নিয়ে যাবে তো চলো, নইলে যেদিন তার মন্দ খবর পাবো সেদিন এই দুনিয়ার আকাশের নিচে রইলে কেবল তুমি আর আমি, মনে রাখবে। চক্রবর্তী প্রত্যুত্তরে ললাটে করাঘাত করে শুধু বললেন, কপাল নবীন, কপাল, নইলে তুই আমাকে এমন কথা বলিস। অতএব আবার দুজনে ফিরে এলাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে আমি ক্ষণকাল আশা করলাম অনুতপ্ত চক্রবর্তী যদি এখনো ফিরে ডাকে, কিন্তু কোনো সাড়া এলো না। দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম চক্রবর্তী পোড়া কলকেটা ঢেলে ফেলে নিবিষ্ট চিত্তে তামাক সাজতে বসেছে। গহরের সংবাদ পাবার উপায় চিন্তা করতে করতে আখড়ায় ফিরে এসে যখন পৌঁছলাম, তখন বেলা প্রায় 3টে। ঠাকুর ঘরের বারান্দায় মেয়েদের ভিড় জমেছে। বাবাজিরা কেউ নেই, সম্ভবত প্রচুর প্রসাদ সেবার পরিশ্রমে নির্জীব হয়ে কোথাও বিশ্রাম করছেন। রাতে আরেক দফা লড়তে হবে, তার বল সঞ্চয়ের প্রয়োজন। উঁকি মেরে দেখলাম ভিড়ের মাঝখানে বসে এক গণক। পাঁজি, পুঁথি, খড়ি, সেলেট, পেন্সিল প্রভৃতি গণনার যাবতীয় উপকরণ তাঁর কাছে। আমার দিকে সর্বাগ্রে চোখ পড়ল পদ্মার। সে চেঁচিয়ে উঠল, নতুন গোসাই এসেছে। তখনই জানি গহর গোসাই তোমাকে অমনি ছেড়ে দেবে না। কি খেলে সে? কথাটা শেষ করতে না দিয়েই রাজলক্ষ্মী তার মুখ চেপে ধরল। থাক দিদি, ও আর জিজ্ঞাসা করো না। কমললতা তার হাত সরিয়ে দিয়ে বলল, রোদ্দুরে মুখ শুকিয়ে গেছে, রাজ্যের ধুলোবালি উঠেছে মাথায়। স্নান টান হয়েছে তো? তেল ছোন না, হলেও তো বোঝা যাবে না দিদি। নবীন অবশ্য এসবের জন্য সব রকম চেষ্টাই করেছে, কিন্তু আমি স্বীকার করিনি। অস্নাত অভুক্তই ফিরে এসেছি। গণক ঠাকুর আমার হাত দেখে বলেছে আমি রাজরানী হব। তাকে কি দিলে? 5 টাকা, রাজলক্ষ্মী দিদির আঁচলে বাঁধা ছিল। আমাকে দিলে আমি তার চেয়েও ভালো বলতে পারতাম। গণক উড়িয়া ব্রাহ্মণ, বেশ ভালো বাংলা বলতে পারে, প্রায় বাঙালি বললেই হয়। সেও হেসে বলল, না মশাই, টাকার জন্য নয়। টাকা আমি অনেক রোজগার করি, এটা সত্য। সত্যি, এমন ভালো হাত আমি আগে আর দেখিনি। দেখবেন দেখবেন আমার হাত দেখা কখনো মিথ্যে হবে না। ঠাকুর, হাত না দেখে কিছু বলতে পারো কি? পারি। আপনি
আপনি বরং একটা ফুলের নাম করুন। ফুলের নাম? হ্যাঁ, শিমুল ফুল। বেশ, শিমুল ফুলই সই। আমি এর থেকেই বলে দেব আপনি কি চান। এই বলে সে খড়ি দিয়ে মিনিট 2 আঁক কষে হিসাব করে বলল, আপনি চান একটা খবর জানতে, তাই তো? কি খবর? সে আমার দিকে চেয়ে বলতে লাগলো, না না, মামলা মোকদ্দমা নয়। আপনি কোন লোকের খবর পেতে চান। কি ঠিক বললাম? খবরটা বলতে পারো ঠাকুর? পারি। খবর ভালো, 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন। শুনে মনে মনে একটু বিস্মিত হলাম এবং আমার মুখ দেখে সকলেই তা অনুমান করল। রাজলক্ষ্মী খুশি হয়ে বলল, দেখলে তো, আমি বলছি ইনি খুব ভালো গোনেন, কিন্তু তোমরা কিছুই বিশ্বাস করতে চাও না, হেসে উড়িয়ে দাও। অবিশ্বাস কিসের? নতুন গোসাই, দেখাও তো ভাই তোমার হাতটা একবার ঠাকুরকে। আমি করতল প্রসারিত করে ধরতে গণক নিজের হাতে নিয়ে মিনিট 2-3 সযত্নে পর্যবেক্ষণ করল, হিসাব করল, তারপরে বলল, মশাই, আপনার তো দেখি মস্ত ফাঁড়া। ফাঁড়া? কবে? খুব শীঘ্র, মরণ বাঁচনের কথা। চেয়ে দেখলাম রাজলক্ষ্মীর মুখে আর রক্ত নেই, ভয়ে সাদা হয়ে গিয়েছে। গণক আমার হাতটা ছেড়ে রাজলক্ষ্মীকে বলল, দেখি মা, তোমার হাতটা আর একবার। না, আমার হাত আর দেখতে হবে না, হয়েছে। তার তীব্র ভাবান্তর অত্যন্ত স্পষ্ট। চতুর গণক তৎক্ষণাৎ বুঝল হিসেবে তার ভুল হয়নি। বলল, আমি তো দর্পণ মাত্র মা, ছায়া যা পড়বে তাই আমার মুখে ফুটবে। কিন্তু রুষ্ট গ্রহকেও শান্ত করা যায়, তার ক্রিয়া আছে। ওই সামান্য 10-20 টাকা খরচের ব্যাপার মাত্র। তুমি আমাদের কলকাতার বাড়িতে যেতে পারো? কেন পারবো না মা, নিয়ে গেলেই পারি। আচ্ছা। দেখলাম তার গ্রহের কোপের প্রতি পুরো বিশ্বাস আছে, কিন্তু তাকে প্রসন্ন করবার সম্বন্ধে যথেষ্ট সন্দেহ। চলো গোসাই, তোমার চা তৈরি করে দিই গে, খাবার সময় হয়েছে। আমি তৈরি করে আনছি দিদি, তুমি ওর বসবার জায়গাটা একটু ঠিক করে দাও গে। রতনকে বলো তামাক দিতে, কাল থেকে তার ছায়া দেখবার জো নেই। অন্যান্য সকলে গণৎকার নিয়ে কলরব করতে লাগল। আমরা চলে এলাম। দক্ষিণের খোলা বারান্দায় আমার দড়ির খাট। রতন ঝেড়ে ঝুড়ে দিল, তামাক দিল, মুখ হাত ধোবার জল এনে দিল। কাল সকাল থেকে বেচারার খাটনির বিরাম নেই, অথচ কর্ত্রী বললেন তার ছায়া পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। ফাঁড়া আমার আসন্ন, কিন্তু রতনকে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই বলতো, আগে না, ফাঁড়া আপনার নয়, আমার। কমললতা নিচে বারান্দায় বসে গহরের সংবাদ জিজ্ঞাসা করছিল। রাজলক্ষ্মী চা নিয়ে এলো, মুখ অত্যন্ত ভারী। সামনের টুলে বাটিটা রেখে দিয়ে বলল, দেখো, তোমাকে 100 বার বলেছি বনে জঙ্গলে ঘুরে বেরিও না, বিপদ ঘটতে কতক্ষণ। তোমাকে গলায় কাপড় দিয়ে হাত জোড় করছি, কথাটা আমার শোনো। এতক্ষণ চা তৈরি করতে বসে রাজলক্ষ্মী বোধহয় এটাই ভেবে স্থির করেছিল, খুব শীঘ্র অর্থে আর কি হতে পারে। কমললতা কিন্তু রাজলক্ষ্মীর কথা শুনে ভারী আশ্চর্য হয়ে গেল। বলল, বনে জঙ্গলে গোসাই আবার কখন গেল? কখন গেলেন সে কি আমি দেখে রেখেছি দিদি? আমার কি সংসারে আর কাজ নেই? ও দেখেনি, ওর অনুমান। গণক বেটা আচ্ছা বিপদ ঘটিয়ে গেল। আমি হাসতে হাসতে কথাটা বললাম। আমার কথা শুনে রতন আরেকদিকে মুখ ফিরিয়ে একটু দ্রুতপদেই প্রস্থান করল। কিন্তু রাজলক্ষ্মী ফুঁসে উঠে বলল, গণকের দোষটা কি?
সে যা দেখবে তাই তো বলবে। পৃথিবীতে ফাঁড়া বলে কি কথা নেই? বিপদ কারো কখনো ঘটে না নাকি? আমি জানি রাজলক্ষ্মীর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যাওয়া বৃথা। একদিনেই কমললতাও রাজলক্ষ্মীকে চিনেছে, তাই সেও চুপ করে রইল। চায়ের বাটিটা আমি হাতে নেওয়া মাত্র রাজলক্ষ্মী বলল, অমনি দুটো ফল আর মিষ্টি নিয়ে আসি গে। না। না কেন? না ছাড়া হ্যাঁ বলতে কি ভগবান তোমাকে দেননি? একটু রাগত কণ্ঠে কথাগুলো বলেই রাজলক্ষ্মী থামল। আমার মুখের দিকে চেয়ে হঠাৎ অধিকতর উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, তোমার চোখ দুটো অত রাঙা দেখাচ্ছে কেন? পচা নদীর জলে নিয়ে আসনি তো? না, স্নান আজ করিনি। কি খেলে সেখানে? খাইনি কিছুই, ইচ্ছেও হয়নি। রাজলক্ষ্মী এরপর কি ভেবে কাছে এসে আমার কপালের উপর হাত রাখল, তারপরে জামার ভিতরে আমার বুকের কাছে সেই হাতটা ঢুকিয়ে দিয়ে বলল, যা ভেবেছি ঠিক তাই। কমল দিদি, দেখো তো, এর গাটা গরম মনে হচ্ছে না? কিন্তু রাজলক্ষ্মীর কথা শুনে কমললতা ব্যস্ত হয়ে উঠে এলো না, বরং কিছুটা স্বাভাবিক গলাতেই বলল, হলোই বা একটু গরম রাজু, ভয় কি? সে নামকরণে অত্যন্ত পটু। রাজলক্ষ্মীর এই নতুন নামটা আমারও কানে গেল। কমললতার কথায় কিন্তু রাজলক্ষ্মীর উদ্বেগ কমল না, বরং বিষয়ের গুরুত্ব বোঝাতে সে আবার বলল, তার মানে জ্বর যে দিদি? তাই যদি হয়ে থাকে, তোমরা জলে এসে তো পড়নি, এসেছো আমাদের কাছে, আমরাই তার ব্যবস্থা করব ভাই, তোমার কিছু চিন্তা নেই। এইবার নিজের এই অসঙ্গত ব্যাকুলতায় অপরের অবিচলিত শান্ত কণ্ঠ রাজলক্ষ্মীকে প্রকৃতিস্থ করল। সে লজ্জা পেয়ে বলল, তাই বলো দিদি, একে এখানে ডাক্তার বদ্যি নেই, তাতে বারবার দেখেছি ওর কিছু একটা হলে সহজে সারে না, ভারী ভোগায়। আবার কোথা থেকে এসো এই গণক্কার পোড়ার মুখো ভয় দেখিয়ে দিলে। দেখালেই বা, সব মনে নিও না রাজু। না ভাই দিদি, আমি দেখেছি কি না, ওদের ভালো কথা ফলে না, কিন্তু মন্দটি ঠিক খেটে যায়। রাজলক্ষ্মীর এই কথায় কমললতা স্মিত হাস্যে বলল, ভয় নেই রাজু, এক্ষেত্রে খাটবে না। সকাল থেকে গোসাই রোদ্দুরে অনেক ঘোরাঘুরি করেছে, তাতে সময় স্নানাহার হয়নি, তাই হয়তো গায়ে একটু তপ্ত হয়েছে, কাল সকালে থাকবে না। আমা, রান্নাঘরে বামুন ঠাকুর তোমায় ডাকছে যে। যাই বলে সে কমললতার দিকে একটা সকৃতজ্ঞ দৃষ্টিপাত করে চলে গেল। এরপর আমার রোগের সম্বন্ধে রাজলক্ষ্মীর উদ্বেগ নয়, গণকের বাণী নয়, কমললতার কথাই ফলল। জ্বরটা ঠিক সকালেই গেল না বটে, কিন্তু 2-1 দিনেই সুস্থ হয়ে উঠলাম। কিন্তু এই ব্যাপারের মাধ্যমে আমার আর রাজলক্ষ্মীর ভিতরের কথাটা কমললতা টের পেল, এবং আরও একজন বোধহয় পেলেন, তিনি বড় গোসাইজি নিজে। যাবার দিন আমাদের আড়ালে ডেকে কমললতা জিজ্ঞাসা করল, গোসাই, তোমাদের বিয়ের বছরটি মনে আছে ভাই? যেখানে কমললতা ডেকেছে তার কাছেই দেখি একটা থালায় ঠাকুরের প্রসাদী চন্দন ও ফুলের মালা রাখা। আমি অপ্রস্তুত হলাম। প্রশ্নের জবাব দিল রাজলক্ষ্মী। বলল, উনি ছাই জানেন, জানি আমি। রাজলক্ষ্মীর সপ্রতিভ উত্তর শুনে কমললতা হাসি মুখে বলল, এ কি রকম কথা যে একজনের মনে রইল আর একজনের রইল না? খুব ছোট বয়সে কিনা, তাই ওর তখনও ভালো করে জ্ঞান হয়নি। কমললতা রাজলক্ষ্মীর এই উত্তর শুনে হেসেই ফেলল। বলল, কিন্তু উনি যে তোমার চেয়ে বয়সে বড় রাজু। কিন্তু রাজলক্ষ্মী তো এসবে ঘাবড়ে যাওয়ার নয়, তার মুখে কথার জবাব তৈরি থাকে। সে কমললতার কথায় একটুও না দমে গিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, ভারী বড়, মোটে 5-6 বছরের। আমার বয়স তখন 8-9 বছর। একদিন গলায় মালা পরিয়ে দিয়ে মনে মনে বললুম, আজ থেকে তুমি হলে আমার বর বর বর। এই বলে আমাকে ইঙ্গিতে দেখিয়ে কমললতার উদ্দেশ্যে বলল, কিন্তু জানো দিদি, ও রাক্ষস তক্ষুনি আমার মালা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললে। কমললতা এ কথা শুনে ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ফুলের মালা খেয়ে ফেললে কি করে?
ফুলের মালা নয়, পাকা বইচি ফলের মালা। সে যাকে দেবে সেই খেয়ে ফেলবে। আমার কথা শুনে কমললতা হাসতে লাগলো। রাজলক্ষ্মী বলল, কিন্তু সেই থেকে শুরু হলো আমার দুর্গতি। ওকে ফেললুম হারিয়ে। তার পরের কথা আর জানতে চেও না দিদি। কিন্তু লোকে যা ভাবে তাও না, তারা কত কী না ভাবে। তারপরে অনেক দিন কেঁদে কেঁদে হাতড়ে বেড়ালাম খুঁজে খুঁজে। তখন ঠাকুরের দয়া হলো। যেমন নিজে দিয়েও হঠাৎ একদিন কেড়ে নিয়েছিলেন, তেমনি আচমকা আরেকদিন হাতে হাতে ফিরিয়ে দিয়ে গেলেন। এই বলে সে ঠাকুরের উদ্দেশ্যে দুহাত জোড় করে মাথায় ঠেকিয়ে প্রণাম করল। কমললতা বলল, সেই ঠাকুরের মালা চন্দন বড় গোসাই দিয়েছেন পাঠিয়ে। আজ ফিরে যাবার দিনে তোমরা দুজনকে দুজনে পরিয়ে দিও। কমললতা সেই মালা চন্দন দেখালো, কিন্তু রাজলক্ষ্মী হাত জোড় করে বলল, ওর ইচ্ছে উনি জানেন, কিন্তু আমাকে ও আদেশ করো না। আমার ছেলেবেলার সে রাঙা মালা আজও চোখ বুঝলে ওর সেই কিশোর গলায় দুলছে দেখতে পাই। ঠাকুরের দেওয়া আমার সেই মালাই চিরদিন থাক দিদি। কিন্তু সে মালা তো আমি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো রাক্ষস, এইবার আমাকে শুদ্ধ খাও। এই বলে সে হেসে চন্দনের বাটিতে সব কয়টি আঙুল ডুবিয়ে আমার কপালে ছাপ মেরে দিল। এরপর আমরা সকলে দ্বারিকা দাসের ঘরে গেলাম দেখা করতে। তিনি কি একটা গ্রন্থ পাঠে নিযুক্ত ছিলেন। বই বন্ধ করে আদর করে বললেন, এসো ভাই, বসো। রাজলক্ষ্মী দ্বারিকা দাসের সামনে মেজেতে বসে বলল, বসবার যে আর সময় নেই গোসাই, অনেক উপদ্রব করেছি। যাবার আগে তাই নমস্কার জানিয়ে তোমার ক্ষমা ভিক্ষে করতে এলুম। আমরা বৈরাগী মানুষ, ভিক্ষে নিতেই পারি, দিতে তো পারবো না ভাই। কিন্তু আবার কবে উপদ্রব করতে আসবে বলো তো দিদি? আশ্রমটি যে আজ একেবারে অন্ধকার হয়ে যাবে। সত্যি কথা গোসাই, সত্যিই মনে হবে বুঝি আজ কোথাও আলো জ্বলেনি, সব অন্ধকার হয়ে আছে। গানে, আনন্দে, হাসিতে, কৌতুকে এই কয়দিন মনে হচ্ছিল যেন চারিদিকে আমাদের বিদ্যুতের আলো জ্বলছে। এমন আর কখনো দেখিনি। এই কথাগুলো বলে তিনি আমার দিকে চাইলেন, আমাকে বললেন, কমললতা নাম দিয়েছে নতুন গোসাই, আর আমি ওর নাম দিলাম আনন্দময়ী। রাজলক্ষ্মীর নতুন নামকরণ হলো, কিন্তু এইবার তার উচ্ছ্বাসে আমাকে বাধা দিতে হলো। বললাম, বড় গোসাই, বিদ্যুতের আলোটাই তোমাদের চোখে লাগলো, কিন্তু কড়কড় ধ্বনি যাদের দিনরাত কানের ভেতর ঢোকে তাদের একটু জিজ্ঞাসা করো। আনন্দময় সম্বন্ধে অন্তত রতনের মতামতটা। রতন আমার পিছনেই দাঁড়িয়েছিল, পাছে সত্যি সত্যি উত্তর দিতে হয় তাই বোধহয় পালিয়ে গেল। রাজলক্ষ্মী বলল, ওদের কথা তুমি শুনো না গোসাই, ওরা দিন রাত আমায় হিংসে করে। এবার সে আমার দিকে চেয়ে নিয়ে বড় গোসাইকে শুনিয়ে বলল, এবার যখন আসবো এই রোগাপটকা অরসিক লোকটিকে ঘরে তালা বন্ধ করে আসবো। ওর জ্বালায় কোথাও গিয়ে যদি আমার স্বস্তি আছে। পারবে না আনন্দময়ী, পারবে না, ফেলে আসতে পারবে না। নিশ্চয় পারবো। সময় সময় আমার ইচ্ছে হয় গোসাই যেন আমি শিগগির মরি। এই ইচ্ছে তো বৃন্দাবনে একদিন তার মুখেও প্রকাশ পেয়েছে ভাই, কিন্তু পারেননি। হ্যাঁ আনন্দময়ী, কথাটি কি তোমার মনে নেই? সখী, কারে দিয়ে যাব, তারা কানু সেবার কি বা জানে। বলতে বলতে তিনি যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। বললেন, সত্যি প্রেমের কতটুকুই বা জানি আমরা। কেবল ছলনায় নিজেদের ভোলায় বই তো নয়। কিন্তু তুমি জানতে পেরেছ ভাই, তাই বলি তুমি যেদিনে প্রেম শ্রীকৃষ্ণে অর্পণ করবে আনন্দময়ী। শুনে রাজলক্ষ্মী যেন শিউরে উঠল। ব্যস্ত হয়ে তাকে বাধা দিয়ে বলল, এমন আশীর্বাদ করো না গোসাই, এ যেন না কপালে ঘটে। বরঞ্চ আশীর্বাদ করো এমনি হেসে খেলেই একদিন যেন ওকে রেখে মরতে পারি। কমললতা কথাটা সামলে নিতে চেয়ে বলল, বড় গোসাই তোমার ভালোবাসার কথাটাই বলেছেন রাজু, আর কিছু নয়। আমিও বুঝেছিলাম
অনুক্ষণ অন্য ভাবের ভাবুক দ্বারিকা দাস। তাঁর চিন্তার ধারাটা হঠাৎ আরেক পথে চলে গিয়েছিল মাত্র। রাজলক্ষ্মী কিন্তু শুষ্ক মুখে বলল, একে তো এই শরীর, তাতে একটা না একটা অসুখ লেগেই আছে। একগুঁয়ে লোক, কারো কথা শুনতে চান না। আমি দিনরাত কি ভয়ে ভয়ে যে থাকি দিদি, সে আজ জানাবো কাকে। এইবার মনে মনে আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। যাবার সময় কথায় কথায় কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিকানা নেই। আমি জানি আমাকে অবহেলায় বিদায় দেওয়ার যে মর্মান্তিক আত্মগ্লানি নিয়ে এবার রাজলক্ষ্মী কাশী থেকে এসেছে, তার জন্য সব রকম হাস্য পরিহাসের অন্তরালেও কি একটা অজানা কঠিন দণ্ডের আশঙ্কা তার মন থেকে কিছুতেই ঘুরছে না। সেইটা শান্ত করার অভিপ্রায়ে হেসে বললাম, তুমি যতই কেননা লোকের কাছে আমার রোগা শরীরে নিন্দে করো লক্ষ্মী, এ দেহের বিনাশ নেই। আগে তুমি না মরলে আমি মরছি না, এ নিশ্চয়। আমার কথাটা সে শেষ করতেও দিল না। খপ করে আমার হাতটা ধরে ফেলে বলল, আমাকে ছুঁয়ে এদের সামনে তবে 3 সত্যি করো, বলো এ কথা কখনো মিথ্যে হবে না। বলতে বলতেই উদ্গত অশ্রুতে 2 চোখ তার উপচে উঠল। সবাই অবাক হয়ে রইল। তখন লজ্জায় হাতটা আমার সে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে জোর করে হেসে বলল, ওই পোড়ার মুখ গণকারটা মিছে মিছে আমাকে এমনি ভয় দেখিয়ে রেখেছে যে। এই কথাটাও সে সম্পূর্ণ করতে পারল না, এবং মুখের হাসি ও লজ্জার বাধা সত্ত্বেও ফোঁটা 2 চোখের জল তার গালের ওপরে গড়িয়ে পড়ল। আবার একবার সকলের কাছে একে একে বিদায় নেওয়া হলো। বড়মশাই কথা দিয়ে বললেন, এবার কলকাতায় গেলে তোদের ওখানে আমি নিশ্চয়ই যাব। বড় গোসাই, আমি কখনো শহর দেখিনি, আমাকেও নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, পদ্মও আমার সঙ্গে যাবে। কিন্তু নিশ্চয় যাবে, কিন্তু কথার খেলাপ যেন না হয় বড় গোসাই। হবে না আনন্দময়ী। এরপর আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে সবার প্রথম চোখে পড়ল সেই পোড়ার মুখ গণককার লোকটাকে। প্ল্যাটফর্মে কম্বল পেতে বেশ জাঁকিয়ে বসেছে। আশেপাশে লোকও জুটেছে। আমি রাজলক্ষ্মীকে জিজ্ঞাসা করলাম, ও সঙ্গে যাবে নাকি? রাজলক্ষ্মী সলজ্জ হাসি আরেকদিকে চেয়ে গোপন করল, কিন্তু মাথা নেড়ে জানালো সেও সঙ্গে যাবে। না, ও যাবে না। কিন্তু ভালো না হোক, মন্দ তো কিছু হবে না, আসুক না সঙ্গে। না, ভালো মন্দ যাই হোক ও আসবে না। ওকে যা দেবার দিয়ে এখান থেকে বিদায় করো। ওর গ্রহ শান্তি করার ক্ষমতা এবং সাধুতা যদি থাকে, যেন তোমার চোখের আড়ালেই করে। তবে তাই বলে দি। বেজার মুখে এই বলে রাজলক্ষ্মী রতনকে দিয়ে তাকে ডাকতে পাঠালো। সে কাছে এলে রাজলক্ষ্মী তাকে কি দিল জানি না, কিন্তু সে অনেকবার মাথা নেড়ে ও অনেক আশীর্বাদ করে সহাস্য মুখে বিদায় গ্রহণ করল। একটু পরেই ট্রেন এসে উপস্থিত হলে কলকাতার দিকে আমরাও যাত্রা করলাম। কলকাতায় আসার পরে পরেই ঘটনাটা ঘটল। আমি কখনো কথাটা প্রকাশ করিনি, কিন্তু রাজলক্ষ্মীর প্রশ্নের উত্তরে আমার আচমকা অর্থাগমের বৃত্তান্তটা প্রকাশ করতে হলো। আমাদের বর্মা অফিসের একজন বড় দরের সাহেব ঘোড়দৌড়ের খেলায় সর্বস্ব হারিয়ে আমার জমানো টাকা ধার নিয়েছিলেন। নিজেই শর্ত করেছিলেন, শুধু সুদ নয়, সুদিন যদি আসে মুনাফার অর্ধেক দেবেন। এবার কলকাতায় এসে টাকা চেয়ে পাঠালে তিনি কর্জের 4 গুণ ফিরিয়ে দিয়েছেন। এই সত্য, এই আমার সম্বল। সেটা কত? আমার পক্ষে অনেক, কিন্তু তোমার কাছে অতিশয় তুচ্ছ। কত শুনি? 7-8 হাজার। এ আমাকে দিতে হবে। রাজলক্ষ্মীর কথা শুনে আমি খানিক সভয়েই বললাম, সে কি কথা? লক্ষ্মী দানই করেন, তিনি হাতও পাতেন নাকি? হ্যাঁ, পাতেন, কারণ লক্ষ্মীর অপব্যয় সয় না। তিনি সন্ন্যাসী ফকিরকে বিশ্বাস করেন না, তারা অযোগ্য বলে। আনো টাকা। কি করবে? করব আমার অন্নবস্ত্রের সংস্থান। এখন থেকে এই হবে আমার বাঁচবার মূলধন। কিন্তু
এটুকু মূলধনে চলবে কেন? তোমার এক পাল দাসী চাকরের 15 দিনের মাইনে দিতেই যে কুলোবে না। এর উপর আছে গুরুপুরুত, আছে 33 কোটি দেবদেবতা, আছে বহু বিধবার ভরণ পোষণ। তাদের উপায় হবে কি? তাদের জন্য ভাবনা নেই, তাদের মুখ বন্ধ হবে না। আমার নিজের ভরণ পোষণের কথাই ভাবছি, বুঝলে? বুঝেছি। এখন থেকে কোনো একটা ছলনায় নিজেকে ভুলিয়ে রাখতে চাও, এই তো? না, তা নয়। সেসব টাকা রইল অন্য কাজের জন্য। কিন্তু তোমার কাছে হাত পেতে যা নেব, এখন থেকে সেই হবে আমার ভবিষ্যতের পুঁজি। কুলোয় খাবো, না হয় উপোস করব। তাহলে তোমার অদৃষ্টে তাই আছে। কি আছে? উপোস? এই বলে সে হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখেই বলল, তুমি ভাবছো সামান্য, কিন্তু সামান্যকেই কি করে বাড়িয়ে বড় করে তুলতে হয় সে বিদ্যে আমি জানি। একদিন বুঝবে আমার ধনের সম্বন্ধে তোমরা যা সন্দেহ করো তা সত্যি নয়। এ কথা এতদিন বলনি কেন? বলিনি কেন? সত্যি জানতে চাও? না, তুমি কখনো তো জানতে চাও না। আমি নিজে থেকে বলিনি। কে ওগো জানো? বিশ্বাস করবে না বলে। আমার টাকা তুমি ঘৃণায় ছোঁও না, কিন্তু তোমার বিতৃষ্ণায় আমার বুক ফেটে যায়। হঠাৎ এসব কথা আজ কেন বলছো লক্ষ্মী? কথাটা আমি ব্যথিত হয়ে বললাম। রাজলক্ষ্মী আমার মুখের পানে ক্ষণকাল চেয়ে থেকে বলল, এ কথা তোমার কাছে আজ হঠাৎ ঠেকবে, কিন্তু এ যে আমার রাত দিনের ভাবনা। তুমি কি ভাবো অধর্মপথের উপার্জন দিয়ে আমি ঠাকুর দেবতার সেবা করি? সে অর্থের এক কণা তোমার চিকিৎসায় খরচ করলে তোমাকে কি বাঁচাতে পারতুম? ভগবান আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতেন। আমি যে তোমারই, এ কথা সত্যি বলে তুমি বিশ্বাস করো কই? বিশ্বাস করি তো। না, করো না। কমললতার সঙ্গে পরিচয় তোমার দুদিনের, তবু তার সমস্ত কাহিনী তুমি মন দিয়ে শুনলে। তোমার কাছে তার সকল বাধা ঘুচল, সে মুক্ত হয়ে গেল। কিন্তু আমাকে কখনো জিজ্ঞাসা করলে না কোনো কথা, কখনো বললে না, লক্ষ্মী তোমার সব ঘটনা আমাকে খুলে বলো। কেন জিজ্ঞাসা করনি? করনি ভয়ে। তুমি বিশ্বাস করো না আমাকে, তুমি বিশ্বাস করতে পারো না আপনাকে। তাকেও জিজ্ঞাসা করিনি, জানতেও চাইনি। নিজে সে জোর করে শুনিয়েছে। তবু তো শুনেছ। সে পর, তার বৃত্তান্ত শুনতে চাওনি প্রয়োজন নেই বলে। আমাকেও কি তাই বলবে নাকি? না, তা বলবো না। কিন্তু তুমি কি কমললতার চেলা যে সে যা করছে তোমাকেও তাই করতে হবে? ও কথায় আমি ভুলব না। আমার সব কথা তোমাকে শুনতে হবে। এ তো বড় মুশকিল। আমি চাই না শুনতে, তবু শুনতেই হবে। হ্যাঁ, হবে। তোমার ভাবনা শুনলে হয়তো আমাকে আর ভালোবাসতে পারবে না, হয়তোবা আমাকে বিদায় দিতে হবে। তোমার বিবেচনায় সেটা তুচ্ছ ব্যাপার নাকি? আমার অসহায় মুখ দেখে রাজলক্ষ্মী হেসে ফেলে বলল, না, সে হবে না। তোমাকে শুনতেই হবে। তুমি পুরুষ মানুষ, তোমার মনে এতটুকু জোর নেই যে উচিত মনে হলে আমাকে দূর করে দিতে পারো? আমার এই অক্ষমতা অত্যন্ত স্পষ্ট করে কবুল করে বললাম, তুমি যে সব জোরালো পুরুষদের উল্লেখ করে আমাকে অপদস্থ করছো লক্ষ্মী, তারা বীর পুরুষ, নমস্য ব্যক্তি। তাদের পদধূলির যোগ্যতা আমার নেই। তোমাকে বিদায় দিয়ে একটা দিনও আমি থাকতে পারবো না। হয়তো তখনই ফিরিয়ে আনতে দৌড়ব, এবং তুমি না বলে বসলে আমার দুর্গতির অবধি থাকবে না। অতএব এসব ভয়াবহ বিষয়ে আলোচনা বন্ধ করো। তুমি জানো, ছেলেবেলায় মা আমাকে এক মৈথিলি রাজপুত্রের হাতে বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ, আরেক রাজপুত্রের মুখে খবরটা শুনেছিলাম অনেককাল পরে। সে ছিল আমার বন্ধু। হ্যাঁ, তোমার বন্ধুরই বন্ধু ছিল সে। একদিন মাকে রাগ করে বিদায় করে দিলুম। তিনি দেশে ফিরে এসে রটালেন আমার মৃত্যু। এ খবর তো শুনেছিলে? হ্যাঁ, শুনেছিলাম। শুনে তুমি কি ভাবলে? ভাবলাম, আহা,
লক্ষ্মী মরে গেল। এই আর কিছু না? আরো ভাবলাম কাশিতে মরে তবু যা হোক একটা সদ্গতি হলো। আহা। যাও, মিথ্যে আহা আহা করে তোমাকে দুঃখ জানাতে হবে না। তুমি একটা আহাও বলনি, আমি দিব্যি করে বলতে পারি। কই, আমাকে ছুঁয়ে বলো তো। এতদিন আগেকার কথা কি ঠিক মনে থাকে? বলেছিলাম বলেই যেন মনে পড়ছে। থাক, কষ্ট করে অতদিনের পুরনো কথা আর মনে করে কাজ নেই, আমি সব জানি। এই বলে সে একটুখানি থেমে থাকল, তারপর বলল, আর আমি কেঁদে কেঁদে বিশ্বনাথকে রোজ জানাতুম, ভগবান, আমার অদৃষ্টে এ তুমি কি করলে? তোমাকে সাক্ষী রেখে যার গলায় মালা দিয়েছিলুম, এ জীবনে তার দেখা কি কখনো পাব না? এমনি অসুচি হয়ে চিরকাল কাটবে? সেদিনের কথা মনে পড়লে আজও আমার আত্মহত্যা করে মরতে ইচ্ছে করে। তার মুখের দিকে চেয়ে আমার ভারী কষ্ট হলো, কিন্তু আমার নিষেধ শুনে সে চুপ করবে না এই বুঝে চুপ করেই রইলাম। রাজলক্ষ্মী বলে যেতে থাকলো, এই কথাগুলো সে অন্তরে অন্তরে কতদিন কতভাবে তোলপাড় করেছে। নিজের অপরাধে ভারাক্রান্ত মন নীরবে কত মর্মান্তিক বেদনাই সহ্য করেছে, তবু প্রকাশ করতে ভরসা পায়নি, পাছে কি করতে কি হয়ে যায়। এতদিনে এই শক্তি অর্জন করে এসেছে সে কমললতার কাছে। বৈষ্ণবী আপন প্রচ্ছন্ন কলসু অনাবৃত করে মুক্তি পেয়েছে। রাজলক্ষ্মী নিজেও আজ ভয় ও মিথ্যা মর্যাদা শিকল ছেড়ে তারই মতো সহজ হয়ে দাঁড়াতে চায়। অদৃষ্টে তা যাই কেন না ঘটুক, এ বিদ্যা দিয়েছে তাকে কমললতা। সংসারে একটিমাত্র মানুষের কাছেও যে এই দর্পিতা নারী হেঁট হয়ে আপন দুঃখের সমাধান ভিক্ষা করেছে, এই কথা নিঃসংশয় অনুভব করে মনের মধ্যে ভারী একটি তৃপ্তি বোধ করলাম। দুজনেই কিছুক্ষণ নিঃশব্দে থেকে রাজলক্ষ্মী হঠাৎ বলে উঠল, রাজপুত্র হঠাৎ মারা গেলেন, কিন্তু মা আবার চক্রান্ত করলেন আমাকে বিক্রি করার। এবার কার কাছে? অপর একটি রাজপুত্র, তোমার সেই বন্ধুরত্নটি, যার সঙ্গে শিকার করতে গিয়ে কি হলো মনে নেই? নেই বোধ হয়, অনেক দিনের কথা কিনা, কিন্তু তারপরে? কিন্তু এবার মায়ের ষড়যন্ত্র খাটল না। বললুম, মা তুমি বাড়ি যাও। মা বললেন, ও কি কথা বলিস লক্ষ্মী, তা কি করে হবে? কেন হবে না শুনি? আগাম বাবদ 1000 টাকা নিয়েছি যে। আমি তাকে বললুম, সে টাকা নিয়ে তুমি দেশে যাও, দালালির টাকা যেমন করে পারি আমি শোধ দেব। বললুম, আজ রাতের গাড়িতেই যদি বিদায় না হও মা, কাল সকালেই দেব আমি আপনাকে আপনি বিক্রি করে মা গঙ্গার জলে। জানো তো মা আমাকে, আমি মিথ্যে ভয় তোমাকে দেখাচ্ছি না। দেশে ফিরে গিয়ে কি বলবো বলতো? বললাম, বলো রাজলক্ষ্মী মরেছে। মা বিদেয় হলেন, তার মুখেই আমার মরণ সংবাদ পেয়ে তুমি দুঃখ করে বলেছিলে, আহা মরে গেল। এই বলে সে নিজেই একটুখানি হাসল, তারপরই তার মুখের ভাব বদলে গেল। বলল, সত্যি হলে তোমার মুখের সেই আহাটুকুই আমার ঢের, কিন্তু এবার যেদিন সত্যি সত্যিই মরব, সেদিন কিন্তু দুফোঁটা চোখের জল ফেলো। বলো, পৃথিবীতে অনেক বরবধূ অনেক মালা বদল করেছে, তাদের প্রেমে জগৎ পবিত্র পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু তোমার কুলোটা রাজলক্ষ্মী তার 9 বছর বয়সের সেই কিশোর বরটিকে এক মনে যত ভালোবেসেছে, এ সংসারে তত ভালো কেউ কোনোদিন কাউকে বাসেনি। আমার কানে কানে তখন বলবে বলো এই কথাগুলি? বলো বলবে? তুমি বললে আমি মরেও শুনতে পাব। এ কি লক্ষ্মী, তুমি কাঁদছ যে? এ কাহিনী এখানেই শেষ হতে পারত,
কিন্তু হলো না। রাজলক্ষ্মী তার অন্তরে জমে থাকা সব পুরনো কথা আজ শ্রীকান্তকে বলে দিয়ে নিজেকে হালকা করতে চাইছে, কিন্তু নিজের মৃত্যু ভাবনা তার মনকে উথাল পাথাল করছে কি? নইলে জমা ব্যথা তার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে প্রকাশ করার পরেও রাজলক্ষ্মীর চোখে জল কেন? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 28। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, কমললতা শ্রাবণী মুখার্জি, রাজলক্ষ্মী অমৃতা রয়, দ্বারিকা দাস সৌরভ চ্যাটার্জি, রতন সুদীপ্ত ঘোষ, নবীন রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।